পাহাড় স্টোরি টাইমে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাবো আহমেদ তন্ময়ের লেখা ডিটেকটিভ থ্রিলার শোভামহল। পর্ব 2। আমার চোখে তো এখনও সব ভাসছে। শোভামহলে ঢুকেই কি বিশাল হলঘর, এক সাইডে কাঠের ঘোরানো সিঁড়ি, অন্য পাশের বিশাল দেয়াল জুড়ে হাতে আঁকা রমণীদের নৃত্যের ভঙ্গি। ওদিকে তাকালে মনের অজান্তেই কানে ঘুঙুরের শব্দ বেজে ওঠে। সত্যি এই প্রজেক্টটা সাকসেসফুল হলে আমাদের কোম্পানির জন্য একটা বড় অর্জন হবে। অতএব জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আমি আশা করি সবাই প্রজেক্টটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন। অবশ্যই স্যার, জাহিদের সাথে মিনমিনিয়ে গলায় সুর মিলালো মাসুদ। ঠিক আছে জাহিদ সাহেব আর মাসুদ সাহেব, আপনারা তো জানেনই এখন কি করতে হবে। আপনারা সেই প্রসেসে এগোন। আর মিস অহনা, আপনি একটু বলবেন? জাহিদ আর মাসুদ উঠে পড়ল। দরজার বাইরে এসেই মাসুদ বলল, জাহিদ ভাই, আপনি এই প্রজেক্ট করবেন? কেন করব না? জাহিদ ভাই, আপনি পাগল হয়ে গেছেন দেখে এই কথা বলছেন। আমি এই প্রজেক্টে নেই। অহনা বের হলেই স্যারের সাথে কথা বলছি। জাহিদ বলল, কারণ? কতগুলো কারণ লাগবে, দু একটা বলো। মাসুদ জাহিদের জুনিয়র, আলাদা একটা সম্পর্ক তৈরি হওয়ায় জাহিদ ওকে তুমি করেই বলে। মাসুদ এদিক ওদিক তাকিয়ে দেখে জাহিদের হাত ধরে ওকে টেনে এক সাইডে নিয়ে এসে ফিসফিস করে বলল, প্রথম কথা হচ্ছে অহনা এই প্রজেক্টের আর্কিটেক্ট। সিরিয়াসলি জাহিদ ভাই, আপনার মনে হয় ও এই পদের যোগ্য? ও নিজে সারাদিন সেজে গুজে বেড়ায়, আর ওর কাজগুলো চাপ দিয়ে সব জুনিয়রদের দিয়ে করাই। পুরোটা তেলবাজি করে এসে জায়গা মতো পজিশন নিয়ে নিল। জাহিদ সোজা হয়ে দাঁড়িয়ে বলল, দ্বিতীয় কারণ? মাসুদ সোজা সাপটাভাবে বলল, দ্বিতীয় কারণ অহনা। আপনি ওর সাথে আগে কাজ করেননি, তাই আপনি জানেন না। আপনাকে কোনো একটা সিদ্ধান্ত শান্তিমতো নিতে দেবে না। প্রতিটা বিষয়ে নাক গলাবে, বেয়াদবি করবে, এমন একটা ভাব করবে যে ও এই কোম্পানির মালিক এবং যে কোনো মুহূর্তে আপনার চাকরিটা খেয়ে দিতে পারে। আচ্ছা, বুঝলাম। এবার তৃতীয় কারণ? তৃতীয় কারণ দুর্গম পাহাড়ি এলাকায়, পার্বত্য চট্টগ্রামের শেষ প্রান্তে ঝোপঝাড়ের মধ্যে পুরনো এক বাইজিখানায় সাপ কামড় খেয়ে মরার শখ আমার নেই। ওখানে লোকাল কন্ট্রাক্টর, ওয়ার্কার সবাই হবে নবিশ এবং খবিশ। আপনার আমার জীবনটা শেষ করে দিবে। জাহিদ মাথা নেড়ে বলল, কাজ নিয়ে আমি ভাবছি না। ফোরম্যান আমি সিলেক্ট করে ঢাকা থেকে নিয়ে যাব। সব সেট হয়ে যাবে। পানিতে না নেমে নিচের কাদা নিয়ে ভাবলে চলবে? অসম্ভব প্রজেক্টও সঠিকভাবে এগোলে আরামসে সম্ভব হয়ে যায়। তাহলে আপনি যাচ্ছেন? আমার আর উপায় নেই। যেমন গত 1 মাস ধরে আমার হাতে কোনো প্রজেক্ট নেই। চাকরিটা রাখতে হলে না করার কোনো উপায় নেই। তাহলে তো দেখছি স্যার ঠিক মানুষ ধরেছে। জঙ্গলে প্রজেক্ট না হয়ে সেন্ট মার্টিনে হলেও আপনি যেতেন। আমার চাকরি গেলে যাবে, তারপরও আমি ওই সাপখোপের মধ্যে নেই। আচ্ছা ঠিক আছে, তুমি স্যারের সাথে কথা বলো, আমি কনস্ট্রাকশন ডিরেক্টরের সাথে কথা বলি। যদি পরশু রওনা করতে হয় তাহলে আমার এখন থেকে অ্যারেঞ্জমেন্ট শুরু করতে হবে। তুমি স্যারের সাথে কথা বলে আমাকে ফাইনাল করো। আমি তাহলে অন্য কাউকে সাজেস্ট করব। অন্যটাকে? মাসুদ খুব কষ্ট পেল। তুমি আমার প্রথম পছন্দ ছিলে, কিন্তু তোমাকে তো আর সাপখোপের মধ্যে জোর করে নিয়ে যেতে পারি না। মাসুদ ভাবতে ভাবতে বলল, জাহিদ ভাই, আপনি যেহেতু যাচ্ছেন আমি আর না করব না। দুজনে মিলে যেভাবেই হোক তুলে ফেলবো প্রজেক্টটা। তবে অহনাকে কিন্তু আমি মেয়ে বলে ছেড়ে দিব না। আমাদের ভেজাল লেগেই যাবে। সেই ভেজাল যুদ্ধে পরিণত হওয়াও অসম্ভব না। আমি থাকতে কোনো ভেজাল লাগবে না। প্রজেক্টে আর্কিটেক্ট কীভাবে কন্ট্রোল করতে হয় তা আমি জানি। ওর কাজও করবে, আমরা আমাদেরটা। সবাই মিলে চ্যালেঞ্জ নিয়ে যে যার কাজ করলে কাজের সাথে সাথে এই প্রজেক্টে দারুণ একটা অ্যাডভেঞ্চারও হয়ে যাবে। ওকে জাহিদ ভাই, তবে আমি অহনাকে নিয়ে ভরসা পাচ্ছি না। ও উল্টাপাল্টা জিদ করে পুরো প্রজেক্টটা ডুবালেও অবাক হওয়ার কিছু নেই। আমি তাহলে এখন গেলাম। নতুন প্রজেক্টে হাত দেওয়ার আগে পুরনো কিছু কাজ আছে, সেগুলো সারতে হবে। লাঞ্চের সময় দেখা হবে। ওকে ঠিক আছে। জাহিদ হাত নেড়ে ওকে বিদায় দিল। জাহিদের প্রজেক্টটা নিয়ে খুব আগ্রহ বোধ হচ্ছে। ও দীর্ঘ সময় ধরে যান্ত্রিক সরে থাকতে থাকতে পচে যাচ্ছিল। এবার একটু পাহাড় আর নদীতে ডুব মেরে আসা যাক। বিকেল হয়ে গেছে। জাহিদ ওর টেবিলে বসে কাজ করছিল। মাসুদ এসে ওর সামনে চেয়ার টেনে বসতেই জাহিদ চোখ তুলে তাকালো। মাসুদ বলল, কি খবর জাহিদ ভাই, পরশু যাওয়া কি কনফার্ম?
যাওয়া কনফার্ম, তবে খবর ভালো না। কেন? অহনা মেয়েটা সত্যিই ঝামেলা করছে। দেখো, স্যারকে দিয়ে সাইন করে লম্বা একটা লিস্ট পাঠিয়েছে। ওনার ওখানে থাকার সময় যা যা লাগবে তার তালিকা। মাসুদ আগ্রহ করে টেবিল থেকে লিস্টটা তুলে নিল। লিস্টটা দেখতে দেখতে ওর চোখ বড় বড় হয়ে গেল। ও বলল, ভাই কলমটা দেন, একটা সার্বক্ষণিক ব্যক্তিগত দাসী যোগ করতে ভুলে গেছে, ওটা যোগ করে দিচ্ছি। জাহিদ হতাশ হয়ে বলল, মেয়েটা বুঝতে পারছে না যে আমরা ওখানে পিকনিক করতে যাচ্ছি না। একটা দুর্গম জায়গায় যখন মানুষ কাজ করতে যায়, তখন ব্যক্তিগত আরামায়েশ ছেড়ে কাজ নিয়ে ভাবতে হয়। কাকে কি বোঝাবো? লগালয়ে হলে তো কোম্পানি ভালো হোটেলেই রাখতো। এখানে যেহেতু আশেপাশে কোনো হোটেল নেই, তাই কিছুটা ছাড় তো দিতে হবেই। আমি বুঝি না ভাই, অহনাকে এই প্রজেক্ট দেওয়ার দরকারটা কী ছিল? যে অহনা সারা জীবন জুতার শোরুমের আর ডাইনিং ড্রয়িং রুম ডিজাইন করেছে, সেই মানুষ এক লাফে একবারে জমিদারি ইন্টেরিয়র এক্সটেরিয়রের টিম লিডার। বাহ! আর এখন তার বাহানার শেষ নেই। ভাই, এমনিতে বাস্তব অবস্থা কি ওখানের? কারোর সাথে কথা হয়েছে? অনেকবার চেষ্টার পর কেয়ারটেকার লোকটাকে ফোনে পাওয়া গেল। উনি জানালো থাকার জন্য 2টো রুম রেডি আছে, আর অন্য একটা রুমে সোফা টোপা পেতে বসার ব্যবস্থা আছে। উনি একজন স্থানীয় বাবুর্চির ব্যবস্থা করবে, ওখানেই রান্নাবান্না হবে। বিদ্যুতের লাইন নেই, তবে নিজস্ব একটা জেনারেটর দিয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। ওয়াশরুমের ভালো ব্যবস্থা। মাসুদ অহনার লিস্টের কাগজটা দেখতে দেখতে বলল, গিজার আর এয়ারকন আছে। লন্ডনী ভদ্রলোক শৌখিন মানুষ, উনি সব ব্যবস্থায় রেখেছেন। বাহ, তাহলে তো 3 স্টার হোটেল হয়েই গেল। আমি এতটা আশা করিনি। মিস অহনা তাহলে আর কি চাই? প্রথম পয়েন্টই বাদ দিলে থাকার জন্য একা একটা রুম চাই। মাসুদ হাসলো। ওই পয়েন্ট আমি হিসেবে ধরিনি, কারণ এখন এসব বলছে। ওখানে গিয়ে দেখবেন একা থাকা দূরে থাক, বাথরুমে যেতেও ভয় পাবে। এমন জংলা নীরব জায়গায় তো আমি একা থাকতে পারবো না, আর ও তো একটা মেয়ে মানুষ। সেটা তো পরের কথা, কিন্তু এখন তো লিস্ট ধরিয়ে দিয়েছে। আমি আরও ভাবলাম আমরা মোট 5। আমরা ছেলেরা 3 জন এক রুমে, আর মেয়েরা 2 জন এক রুমে। ঝামেলা শেষ। অহনাকে বুঝিয়ে বলুন। বুঝিয়ে বলার কি আছে? গিয়ে দেখলেই বুঝতে পারবে। কাজ করতে কয়দিন লাগাই কে জানে। মাসুদ হাসলো। রাতে একটু ভূতের ভয় দেখিয়ে দিলেই একলা থাকার শখ মিটে যাবে। জাহিদ ওকে হাত ইশারায় থামতে বলতেই মাসুদ অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো। অহনা হন হন করে হেঁটে আসছে। ওর গা থেকে ভুর ভুর করে আসা পারফিউমের ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ছে। ও এসে জাহিদের সামনে দাঁড়ালো। জাহিদ প্রশ্ন নিয়ে তাকাতেই অহনা বলল, জাহিদ ভাই কি ব্যস্ত? না, বলুন। একটু যদি বাইরে আসতেন, জরুরি কথা ছিল। আচ্ছা। জাহিদ মাসুদকে বসতে বলে বের হয়ে এলো। অহনা হাঁটতে শুরু করলো। ও অফিস থেকে বের হয়ে বিছনের সিঁড়ির কাছে গিয়ে দাঁড়ালো। সবাই লিফট ব্যবহার করা, এদিকে কেউ আসে না, জায়গাটা নিরিবিলি। ও জাহিদের দিকে ফিরে বলল, জাহিদ ভাই, আপনি প্রজেক্ট ম্যানেজার, আপনি চাপ না দিলে কিন্তু এরা যাচ্ছে, তাই ম্যানেজমেন্টে আমাদের পাঠিয়ে দেবে। কেন, কি হয়েছে? আপনি শুনেননি? ইভেন অফিসের গাড়িও ওরা আমাদের দিচ্ছে না, গাড়ি ভাড়া করে দিচ্ছে। সেই গাড়ি খাগড়াছড়ির বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে, তারপর আবার পরিবর্তন করে স্থানীয় জিপে যেতে হবে। জাহিদ ব্যাপারটা জানে, ও নিজেই গাড়ি ঠিক করেছে। ও বলল, এছাড়া তো আর কোনো উপায় নেই মিস অহনা। বর্ষাকাল, ওসব মাটির রাস্তায় ছোট চাকার গাড়ি চলবে না। তাই বলে আমাদের সাথে সবসময় একটা গাড়ি থাকবে না। গাড়ির তো প্রয়োজন হবে না, আমাদের কাজ শুধু এক জায়গায়। আমরা যাব, যত দ্রুত সম্ভব কাজ শেষ করব, তারপর চলে আসব। অহনায় একমত হতে পারল না। ও মাথা নেড়ে বলল, জাহিদ ভাই, আপনার কাজের সাথে আমাদের কাজ মেলাবেন না। আমাদের কাজ পুরোটাই ক্রিয়েটিভ ব্যাপার। আমাদের পুরোটাই স্টাডি করতে হবে, দেখতে হবে। আমাদের কেমন সময় লাগবে এখন বলতে পারছি না। ঠিক আছে, আপনারা সময় নিলেও সমস্যা হবে না। সমস্যা অনেক কিছুরই হবে। আমি খবরটা শুনেই আপনাদের এমডি স্যারকে জানালাম। বলেছি কাজের পরিবেশ দিতে না পারলে আমি এই প্রজেক্ট করব না। কি বলল স্যার? অনেক অনুরোধ করলো, বলল সব ব্যবস্থা হবে,
আমিও গাধার মতো অনুরোধে ঢেকে গিলে বসে আছি। জাহিদ বলল, আপনি কিছু মনে না করলে আমি কিছু কথা বলতাম। বলুন। অহনা সোজা হয়ে দাঁড়ালো। আপনি আমাকে একটা লিস্ট পাঠিয়েছেন, ওখানে লিখেছেন আপনার একার একটা রুম লাগবে। ওটাও হবে না, আপনার সাথে নাদিয়া যাবে, নাদিয়ার সাথে রুম শেয়ার করতে হবে, বিছানাও। অসম্ভব, আমি জীবনে কারোর সাথে রুম শেয়ার করিনি, বিছানার তো প্রশ্নই আসে না। এছাড়া কিছু করার নেই, ওখানে রুমই দুটো, একটায় আপনারা দুজন মেয়ে থাকবেন আর অন্যটায় আমরা 3 জন ছেলে। অহনা মুখ শক্ত করে বলল, তাহলে আমাকে এখন কি করতে বলেন? কম্প্রোমাইজ করতে হবে। এরকম চ্যালেঞ্জিং প্রজেক্ট করতে গেলে অনেক কিছুর ছাড় দিতে হবে, এই জন্য এটাকে চ্যালেঞ্জিং প্রজেক্ট বলছি। অহনা একটু চুপ করে থেকে ভাবলো, তারপর বলল, জাহিদ ভাই, আপনি হয়তো চাইবেন না এসব তুচ্ছ সমস্যা নিয়ে আমি এমডি স্যারের সাথে কথা বলি, সেটা আপনার ইচ্ছে, চাইলে কথা বলতে পারেন, কিন্তু আমার এখানে কিছু করার নেই। 3-4 দিনের জন্য আমি ওখানে একটা রুম বানাতে পারবো না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আর কি কি সমস্যা আমাকে বলুন, আমি বড় স্যারকে বলবো। আর কোনো সমস্যা নেই, বাকিটা যাওয়ার পর দেখা যাবে। অহনা বলল, জাহিদ ভাই, আর একটা কথা আগেই পরিষ্কার করে নেওয়া দরকার। বলুন। আমি যেহেতু আর্কিটেকচারাল ডিজাইন টিমের হেড, সেই হিসেবে আমার টিমটা আমিই পুরোপুরি কন্ট্রোল করব। আশা করি ওখানে আপনি কোনো হস্তক্ষেপ করবেন না। জাহিদ মনে মনে বলল, তোমার দুজনের টিম নিয়ে তুমি জাহান্নামে যাও। কিন্তু বাহিরেও হাসলো, মুখে বলল, আমার সেরকম কোনো ইচ্ছা থাকার কথা না। আচ্ছা, গেলাম, আমি এমডি স্যারের সাথে দেখা করে আসি, প্রজেক্টটা আমি নাও করতে পারি। আচ্ছা যান, আল্লাহ হাফেজ। জাহিদ নিজের ডেস্কের চেয়ারে বসে একটা বড় নিঃশ্বাস ছাড়লো। মাসুদ সামনে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, ভাই কি বলল? উফ, এ তো বিরক্তিকর মেয়েটা। বললাম যে রুম শেয়ার করতে হবে, সাথে সাথে চোখ মুখ উল্টে ফেললো। কি বলল? দাঁত বের করে হেসে সামনে এগোলো মাসুদ, ভয় দেখালো, বলল ছোট ছোট এসব সমস্যা সে এমডি স্যার পর্যন্ত পৌঁছাবে কিনা। মাসুদ বলল, সব ওর চাপাবাজি, ওকে এমডি স্যার নিজেও দেখতে পারে না। কোম্পানির কোনো এক শেয়ার হোল্ডার যেন ওর রিলেটিভ, সে আলাদা উনি কিছু বলতে পারেন না। তারপর আপনি কি বললেন? আমি বলেছি যা ইচ্ছা তা করতে, আমার এতে কিছু আসে যায় না। কোম্পানি ভাড়া গাড়িতে পাঠাবে, তাতেও তার সমস্যা। মাসুদ বলল, আসলে কি ভাড়া গাড়ি দিচ্ছে? হ্যাঁ, বর্ষাকাল ওসব পাহাড়ি মাটির রাস্তায় এই ছোটো চাকার গাড়ি তো বসে যাবে, লোকাল গাড়ি ব্যবহার করতে হবে। মাসুদ বলল, বাহ, দারুণ অ্যাডভেঞ্চার হবে। জাহিদ ভাই, আমার সাথে আজকে একটু মার্কেটে যাবেন, কিছু কেনাকাটা আছে। জাহিদ ঘড়ি দেখতে দেখতে বলল, চলো, আমারও কিছু ক্যাম্পিংয়ের জিনিস কিনতে হবে। স্লিপিং ব্যাগ ভাড়া নিচ্ছেন? হ্যাঁ, দুটো তো বড় বিছানা আছেই। আর যাই হোক, অহনা স্লিপিং ব্যাগে ঘুমাবে তা তো সম্ভব না। মাসুদ উঠতে উঠতে বলল, আপনি তো বিশ্বাস করেন না, কিন্তু আমার কথা মনে রাখবেন, এই কয়েকটা দিনও নানা যন্ত্রণা করে সবার জীবনটা শেষ করে দিবে।